আজকে যে ক্রাইম স্টোরিটা শোনাবো সেটা অন্যান্য সমস্ত ঘটনার থেকে একটু আলাদা। ঘটনাটা ঘটেছিল রাজস্থানের ঝুনঝুনু জেলার সাগরা বলে একটা গ্রাম। সেখানে ইন্ডিয়ান আর্মিতে কর্মরত একটা ছেলে, তার নাম ছিল সচিন। তার সাথে বিয়ে হয় আলপনা নামের একটা মেয়ের। বিয়েটা হয় 2018 সালে জানুয়ারি মাসের দিকে। বিয়ে হওয়ার পরে সে কিন্তু নিজের স্ত্রীকে নিজের বাবা মায়ের কাছে গ্রামে রেখে সে নিজের কাজের জায়গা, তার পোস্টিং ছিল আসামে, সেখানে চলে যায়। সে বেশিরভাগটাই কিন্তু আসামেই থাকতো, বছরের কিছুদিন ছুটিতে আসতো। তো বিয়ের কিছুদিন পরেই তার স্ত্রী একটা মনীষ মিনা নামের একটা রাজস্থানের ছেলে, জয়পুরে তার বাড়ি ছিল, তো তার সাথে ফোনে আলাপ হয়। তার ফোনে আলাপের পরে সারা দিন সারা রাত সে প্রথমে কল, তারপরে ভিডিও কল, সারা রাত সারা দিন চ্যাটিং। ব্যাপারগুলো কিন্তু তার শাশুড়ি লক্ষ্য করছিল। শাশুড়ির নাম ছিল সুবোধ। আর শ্বশুর যে ছিল, শ্বশুরও কিন্তু কাজের জন্য বেশিরভাগই বাড়িতে থাকতেন না, অন্য কোনো শহরে, বিভিন্ন শহরে তিনি ঘুরে ঘুরে কাজ করতেন, মাঝে মাঝে বাড়িতে আসতেন। মানে ছেলে আর ছেলের বাবা কেউ বাড়িতে থাকতো না, বৌমা আর শাশুড়ি দুজন বাড়িতে থাকতো। বৌমা কার্যকলাপ শাশুড়ি সব দেখছিল, শাশুড়ি বিরক্ত হচ্ছিল। শাশুড়ি বারবার বৌমাকে সাবধান করছিল যে সে যেন ওই ছেলেটার সাথে কথা বলা বন্ধ করে দেয়, না হলে সে নিজের হাজবেন্ড আর নিজের ছেলে দুজনকেই ব্যাপারটা জানিয়ে দেবে। কোনো কাজেই কিন্তু বৌমা শাশুড়ির সাহায্য করছিল না, সব সময় ফোনেই ব্যস্ত থাকছিল। এমনকি সেই যে ছেলেটা মনীষ মিনা, সে মাঝে মাঝে তার বৌমার সাথে তাদের গ্রামে দেখা করতেও আসছিল জয়পুর থেকে। ব্যাপারগুলো যখন অতিরিক্ত মাত্রা ছাড়ায় তখন সে নিজের বৌমাকে খুব বকাবকি করে। বৌমা ব্যাপারটা গিয়ে নিজের বয়ফ্রেন্ডের সাথে গল্প করে। দুজনে মিলে যুক্তি করে যে কোনোভাবে মহিলাকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে, কারণ শ্বশুর আর হাজব্যান্ড দুজনেই বাড়িতে থাকে না, তারা বুঝতেও পারবে না। কিন্তু এই মহিলা থাকলে কোনোভাবেই সে কথা বলতে দিচ্ছে না, বা তাদের দুজনের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। মনীষ মিনার প্রিয় বন্ধু, তার নাম ছিল কৃষ্ণকুমার, সে কৃষ্ণকুমারকে ব্যাপারটা বলে। তারপর থেকেই তারা কোনোভাবে একটা রাস্তা খুঁজছিল যে কিভাবে আলপনার শাশুড়ি সুবোধকে রাস্তা থেকে সরানো যায়। আলপনা কিন্তু বারবার বলে দিয়েছিল যে এমনভাবে রাস্তা থেকে সরাতে হবে যেন দেখে স্বাভাবিক মৃত্যু বলেই মনে হয়। তারা অনেক রাস্তা খোঁজার পরে বৌমা আলপনার মাথায় একটা রাস্তা আসে। সে নিজের বয়ফ্রেন্ডকে বলে যে একটা বিষাক্ত সাপ যদি তার শাশুড়িকে কামড়ে দেয় তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা তারা ঘটিয়েছে, এটাকে সবাই নর্মাল একটা দুর্ঘটনা বলেই মনে করবে। এই যে প্রস্তাবটা বয়ফ্রেন্ড মনীষ মিনার খুব পছন্দ হয়ে যায়। সে নিজের বন্ধু কৃষ্ণকুমারকে বলে। কৃষ্ণকুমার এবার সাপ জোগাড় করতে শুরু করে। সত্যি সত্যি একটা বিষাক্ত সাপ তারা জোগাড় করে ফেলে। তো তারা সেই সাপটাকে ব্যাগে বন্ধ করে 2 জুন 2018 চলে আসে নিজের প্রেমিকার বাড়ি। রান্নাঘরের রাস্তাটা খোলাই ছিল, সেখান দিয়ে তারা ভেতরে আসে। ইতিমধ্যেই প্ল্যান মোতাবেক আলপনা নিজের শাশুড়ি সুবোধকে বানানা শেক দেয়, তাতে ঘুমের ওষুধ মিশিয়ে রাত্রেবেলায় খাইয়ে দেয়। তো শাশুড়ি সেটা খাওয়ার পরে একদম অজ্ঞান হয়ে যায় আর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। তখন মনীষ মিনা ঘরে আসে ব্যাগটা নিয়ে, সাপের ব্যাগটা ঘরে রেখে দেয়, রেখে বলে যে এবারে ঘর থেকে সবাই বেরিয়ে যেতে হবে, দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিতে হবে, সাপ নিশ্চয় ভদ্রমহিলাকে কামড়ে দেবে। কিন্তু বাকি দুজনে বলে যে সাপ কি করে জানবে যে আমাকে কামড়াতেই হবে, সাপ যদি না কামড়ায় আর মহিলা যদি সকালবেলায় জ্ঞান ফিরে আসে, তার থেকে ভালো সাপ তো কামড়ালে ভালোই হবে, আর যদি না কামড়ায় তাহলে তার আগেই আমরা মহিলার শ্বাস রোধ করে মেরে ফেলি, তারপরে যদি সাপ কামড়ে দেয় তো সকালবেলায় সবাই সাপ কামড়েছেই ভাববে। তো হলোও তাই। বৌমা শাশুড়ির মুখে বালিশ চাপা দিয়ে তার শ্বাসরোধ করে, শাশুড়ি মারা যায়। মারা যাওয়ার পরে তারা সাপের চেনটাকে খুলে দিয়ে বাইরে বেরিয়ে যায়, দরজা বন্ধ করে দেয়। রাত কেটে যায়, সকাল হয়ে যায়। সকাল হয়ে সে যখন ওই ঘরে যায়
সে দেখেই বুঝতে পারে যে শাশুড়ি মারা গেছে। চিৎকার করে চারিদিকের লোকজন জড়ো করে। সবাই যখন আসে তখন সে বলে যে আমি এই ঘরে একটা বিষাক্ত সাপ দেখেছি, আমার মনে হয় যে শাশুড়ি মাকে সাপ কামড়ে দিয়েছে, শাশুড়ি মা মারা গেছে। আশেপাশের লোকজন জড়ো হয়, তো সঙ্গে সঙ্গে একটা বেদেকে ডেকে আনা হয়। বেদে সত্যি একটা বিষাক্ত সাপকে ঘরের ভেতর থেকে বের করে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। এবার ভদ্রমহিলার নিষ্প্রাণ দেহটা আশেপাশের লোকজনেরা নিয়ে যায় হসপিটালে। হসপিটালে কিন্তু পোস্টমর্টমের ব্যবস্থা করা হয়। এদিকে ভদ্রমহিলার ছেলে আসামে ছিল, সেও ফিরে আসে। হাজব্যান্ড শহরের বাইরে সেও ছিল, সেও ফিরে আসে। তারপরে অন্তিম সংস্কারটা হয়ে যায়। হয়ে যাওয়ার পরে কেটে যায় প্রায় 7 মাস। এদিকে এবার শ্বশুরমশাই কিন্তু ব্যাপারগুলো বুঝতে পারছে। সে দেখছে তার বৌমা সব সময়, সে যখন আসে ফোনেই ব্যস্ত থাকে, আর বৌমা এখন একাই থাকে বাড়িতে, হাজব্যান্ডও থাকে না, শ্বশুরও থাকে না। তো সে যখনই ইচ্ছা হয় নিজের বয়ফ্রেন্ড মনীষ মিনাকে বাড়িতে ডেকে নেয়। এই ব্যাপারগুলো শ্বশুর লক্ষ্য করে, শ্বশুর খুব বিরক্ত হয়। শ্বশুর সমস্ত ব্যাপারটা নিজের ছেলেকে জানায়, আর আশেপাশের যে পাড়া প্রতিবেশীরা ছিল তারাও সমস্ত ব্যাপারটা শ্বশুরকে জানায়। আশেপাশের লোকজনেরা বলে যে আপনার স্ত্রী থাকাকালীনও কিন্তু আপনার বৌমা নিজের প্রেমিকের সাথে দেখা করত, এমনকি সে পেছনের রাস্তা যেদিকে আপনাদের রান্নাঘর সেদিক দিয়ে অনেকবার ওই ছেলেটা আপনাদের বাড়িতেও আসতো যখন আপনার স্ত্রী বেঁচে ছিল। এই সমস্ত কথা শোনার পরে শ্বশুরের মনে হয় যে তার স্ত্রীর মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়। সে নিজের ছেলেকে সবটা জানায়। ছেলের সঙ্গে সঙ্গে সেই পুরনো পোস্টমর্টম রিপোর্টটা, যেটাকে তারা খুলে দেখার প্রয়োজনই মনে করেনি, সেটা খুলে দেখে। তাতে কিন্তু লেখা ছিল যে ভদ্রমহিলার শরীরে সাপের বিষ পাওয়া গেছে, কিন্তু ভদ্রমহিলার নিঃশ্বাস আটকে বা শ্বাসরোধ হয়ে সে মারা গেছে। তো এতদিন কিন্তু তারা খেয়ালই করেনি। তারা এবার পোস্টমর্টম রিপোর্টটা নিয়ে থানায় যায়। থানায় সমস্ত জানানো হয়। যেহেতু সচিন একজন আর্মি জওয়ান ছিল, তো তার কেসটাকে খুব মনোযোগ দিয়ে সেখানকার পুলিশ অফিসারেরা দেখেন। তারপরে যে বৌমা তাদের মানে আলপনা, সেই রাতে 2 জুন তার কল রেকর্ডটা বের করা হয়। যখন কল রেকর্ড বের করা হয় তখন পুলিশ টিম বুঝতে পারে যে বৌমা আলপনা কিন্তু মনীষ মিনার সাথে প্রত্যেক দিন 2-3 বার কথা বলতো, কিন্তু ঘটনার দিন মানে 2 জুন 2018-তে সে সারা রাত 90 বার কল করেছিল নিজের বন্ধুকে। 90 বার কেউ কারোর সাথে কি কথা বলতে পারে? যেদিন শাশুড়ি সুবোধ মারা গেছিল, কি কারণে সে সারা রাতে 90 বার নিজের বন্ধুর সাথে কথা বলল, এটা পুলিশের জানার বিষয় ছিল। পুলিশ তাকে অ্যারেস্ট করে, জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ হতেই কিন্তু মনীষ মিনা, আলপনা আর তাদের বন্ধু কৃষ্ণকুমার সবটাই বলে ফেলে। তাদেরকে অ্যারেস্ট করা হয় 2019-এর জানুয়ারি মাসে। তখন থেকেই আলপনা জয়পুরের জেলে আছে, আর কৃষ্ণকুমার আর তার বন্ধু মনীষ মিনা দুজন খতেড়ি বলে একটা জেল আছে রাজস্থানে, সেখানে আছে। তারা কিন্তু বেল অ্যাপ্লিকেশনের জন্য প্রথমে লোয়ার কোর্ট, তারপরে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্টে দরখাস্ত দিয়েছিল। কিন্তু একটা বিশেষ ব্যাপার হলো যে সুপ্রিম কোর্টে 3 জন জজের একটা বেঞ্চ তৈরি হয়। 3 জজের বেঞ্চ শুনানিতে বলে যে তারা যে পন্থাটা অবলম্বন করেছে, যে রাস্তাটা তারা নিয়েছে নিজের শাশুড়িকে বা নিজের শত্রুকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য, সেটা কিন্তু রেয়ার। খুব বেশি লোকজন এই ধরনের একটা মারাত্মক রাস্তা নিয়ে কাজ করে না। তাদের যে ভাবনা চিন্তা সত্যিই মারাত্মক। তাদের কোনো অধিকার নেই জেল থেকে বেল পাওয়ার বা জামিন পেয়ে বাইরে যাওয়ার। সেই জন্য সুপ্রিম কোর্ট থেকেও তাদের জামিনের দরখাস্ত খারিজ হয়ে গেছে। তারা কিন্তু এখনও জেলেই আছে 3 জনই।